আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং এরই সাথে গতকাল একটা মর্মান্তিক বাস দুর্ঘটনায় যে সকল মানুষজন প্রাণ হারিয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য অনেক অনেক সমবেদনা, অনেক অনেক দোয়া। এবং এই আশাটা করা ছাড়া, দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর তেমন কিছু আসলে করার নেই। কারণ এই ধরনের দুর্ঘটনাগুলো আসলে খুব আনফর্চুনেট, এবং সেগুলো যখন হয় তখন আমরা খুবই ব্যথিত হই। এবং যে পরিবারগুলো আসলে সাফার করছেন তাদের জন্য আমাদের আসলে মন ভেঙে যায়। পজিটিভ নোটে চিন্তা করাটা খুব কঠিন হয়ে যায়, তবে তারপরও জীবন চলতে থাকে। এবং জীবন চলতে থাকার মাঝেই আমাদের দৈনিক যে ঘটনাগুলো ঘটতে থাকে, আমি বিশেষত যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করি, আমার স্পোর্টস রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমি কন্টিনিউ করতে চাই। আজকে স্বাধীনতা দিবসে একটা স্পেশাল দিন। আমি ডেফিনেটলি বলবো যে বাংলাদেশের ক্রিকেট ফুটবল দুদিকেই বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং প্রিভিয়াস একটা ভিডিওতে আমি ইতিমধ্যেই প্রিভিউটা নিয়ে কাজ করে ফেলেছি বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম ফুটবল ম্যাচের। এবং সেটা আজকে বাংলাদেশ সন্ধ্যা 6টায় বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে ম্যাচটা, এবং আপনারা টি স্পোর্টসের পর্দায় ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। এবং রাত 8টার সময় আপনারা বাংলাদেশের ক্রিকেটারদের দেখতে পারবেন। ক্রিকেটারদের বলছি কারণ হচ্ছে কিছু ক্রিকেটাররা ইন অ্যাকশন থাকার পসিবিলিটি তাদের রয়েছে। পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হচ্ছে আজকে থেকেই, এবং কনফাইনমেন্টের মধ্যে শুরু হচ্ছে এই টুর্নামেন্টটা। মাত্র দুটো মাঠেই খেলা অনুষ্ঠিত হবে, এবং দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। ইমার্জেন্সি কন্ডিশনেই পিএসএলটা এভাবে করে এগিয়ে যাচ্ছে। তবে দলগুলো প্রস্তুত, খেলাও শুরু হবে। এবং খেলার প্রাককালে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ক্রিকেটাররা এবারে পিএসএল এ অংশগ্রহণ করছেন তাদের নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকের পার্টিকুলার ম্যাচটাকে নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, কারণ লাহোর কালান্দার্স যে দলটা, যে দলের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি, এই দলটা দুজন বাংলাদেশি প্লেয়ারকে তাদের দলে ভিড়িয়েছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে। ড্রাফট শুরুর আগেই তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল, এবং সেটা খুব একটা অবাক করার বিষয় ছিল না, কারণ মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটেই খুবই রিনাউন্ড একজন বোলার, এবং তাকে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লেভেলের টপ টায়ার ক্রিকেট, সেই টায়ারগুলোতে কিন্তু তাকে নেওয়া হয়। আইপিএলে তিনি রেগুলার খেলেন, এবার খেলছেন না। সেই ঘটনাটা কেন সেটা আমরা সবাই জানি। দ্য হান্ড্রেডে তিনি সুযোগ পেয়েছেন, এবারে পিএসএল এ সুযোগ পেয়েছেন। গত পিএসএলেও তাকে আসলে ডাকা হয়েছিল, বাট ওই কনফ্লিক্ট অফ টাইমিং এর কারণে তাকে আসলে এনওসিটা দেওয়া পসিবল হয় না, বা তিনি খেলতে পারেননি। যাই হোক, মুস্তাফিজ এবার রয়েছেন লাহোর কালান্দার্স দলটাতে। মুস্তাফিজ রয়েছেন, এবং যে চারজন বিদেশি শুরু করতে পারে যে কোনো একটা দলের জন্য, সেখানে তিনি ডেফিনেটলি ওয়ান অফ দোজ, তিনি স্টার্ট করবেন। এবং সিকান্দার রাজাও রয়েছেন আরও এক বিদেশি এই টিমের মধ্যেই, সুতরাং তাকেও আমি শিওর আপনারা দেখতে পারবেন। এই দুজন পার্মানেন্টলি আছেন। বাকি দুজন কারা হবেন সেটা নিয়ে অনেক ফাইট, অনেক কম্পিটিশন রয়েছে এই দলটার ভিতরে। তবে আমার কাছে মনে হয় যে একজনের কথা বলতেই হবে, তাকে নিয়ে বিশেষত আলোচনা করতে চাইছি। কারণ তিনি যেভাবে আসলে এবার পিএসএল এ দলটা পেলেন, সেটার পেছনে কিন্তু প্রচণ্ড রকম হার্ডওয়ার্ক, প্রচণ্ড রকম অধ্যবসায় এবং একটা আনবায়াসড পারফরমেন্সের ভিত্তিতেই তিনি কিন্তু সুযোগ পেয়েছেন, সেটা কিন্তু বললে ভুল হবে না। আর ইন্টারেস্টিংলি এই ক্রিকেটারটা বাংলাদেশের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং যে টিমটা ছিল 2020-এর, সেই দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি আর কেউ নন, পারভেজ হোসেন ইমন। মূলত একজন ওপেনার, একজন টপ অর্ডার ব্যাটার, লেফট হ্যান্ডেড ভেরি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। এবং তিনি যখন থেকেই তার ডোমেস্টিক ক্রিকেটেও খেলা শুরু করেছেন, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়ে তিনি যখন ডোমেস্টিকে খেলছিলেন, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে তার মধ্যে একটা ইনেট ট্যালেন্ট রয়েছে, অন্তত হোয়াইট বল ক্রিকেটে ডমিনেট করার মতো। এবং ডোমেস্টিক ক্রিকেটে সেটা ভালো করার পাশাপাশি রিসেন্ট বেশ কয়েকটা বিপিএলেও তার পারফরমেন্স বেশ উজ্জ্বল ছিল। বাংলাদেশের জাতীয় দলের জার্সি তিনি গায়ে পড়েছেন, এবং একটা বিরল রেকর্ড তার রয়েছে ডেফিনেটলি। তামিম ইকবাল, তিনি ছিলেন এত বছর পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচে একটা সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের হয়ে। দ্বিতীয় যে পার্সনটা করেছিলেন সেটা হচ্ছেন পারভেজ হোসেন ইমন। গত বছরই তিনি ইউএইর বিরুদ্ধে একটা সেঞ্চুরি পেয়েছিলেন, এবং তখন থেকেই মনে হচ্ছিল যে আসলে টি20 ক্রিকেটে তিনি একজন পার্মানেন্ট স্টেবল মেম্বার হয়ে যাবেন, এবং মোটামুটি নিজের জায়গাটা কিন্তু তিনি পাকাপোক্ত করেই ফেলছেন বলা যেতে পারে। তবে পারভেজ ইমন খুব সহজ কিন্তু হয়নি তার যাত্রাটা। আপনি সাধারণত বাংলাদেশের কোনো পিওর ব্যাটারকে কোনো বড় ফ্র্যাঞ্চাইজ লিগে সহজে দেখবেন না। আপনি সেই তামিম ইকবালকে হয়তো লাস্ট দেখেছেন পিএসএল এ তিনি খেলেছেন, বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে কিছু ব্যাটাররা সুযোগ পান। তাহিদ হৃদয়রা চান্স পেয়েছিলেন, লিটনরা চান্স পেয়েছিলেন। লিটন আইপিএলে একটা ম্যাচ খেলার জন্য চান্স পেয়েছিলেন। বাট সাধারণত আমাদের বাংলাদেশের ব্যাটারদেরকে কিন্তু আমরা টি20 ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের খুব একটা চাহিদা আমরা দেখি না। তবে এবার খানিকটা ভিন্নতা দেখছি, এবং পারভেজ ইমন যে কারণে আসলে দলটা পেয়েছেন, আমার মনে হয় সেটার পেছনে একটা প্রিমিয়ার রিজন হচ্ছে তিনি নিজেকে এক্সপ্যান্ড করেছেন। শুধুমাত্র তার ব্যাটিংটার ইম্প্রুভমেন্ট করেছেন সেই ব্যাপারটাও নয়, তার ভার্সিটিলিটির প্রমাণ তিনি দিয়েছেন। তার দুটো প্রমাণ আমি বলি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে পারভেজ হোসেন ইমন শুধুমাত্র একজন ওপেনার, ওপেনিং পজিশনেই খেলবেন বা তিনিই খেলবেন ব্যাপারটা আসলে এরকম নয়।
তিনি মিডল অর্ডারেও যে খেলতে পারেন, 4 নম্বরেও যে ব্যাট করতে পারেন, মিডল ওভার্সেও যে ডমিনেট করতে পারেন, সেটার প্রমাণ তিনি এবারের বিপিএলে রেখেছেন এবং সেটা বাংলাদেশ ন্যাশনাল টিমকেও সাহায্য করার মতো করে একটা প্রসেস ফলো করে তিনি করেছেন। কারণ ন্যাশনাল টিমে হয়তো তাকে 4-এ প্রয়োজন হতে পারে, সেরকম একটা চিন্তা থেকে তিনি যখন এবার সিলেটের হয়ে খেলেছিলেন বিপিএলটায়, তাকে কিন্তু 4-এই নামানো হচ্ছিল ইনিশিয়ালি এবং সেখানেও তিনি বেশ সফল হয়েছেন, খুবই ভালো খেলেছেন, ফ্যান্টাস্টিক ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন এবং সেটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট ইমনের জন্য ছিল যে তিনি ওপেনও করতে পারেন, চাইলে তাকে আপনি মিডল অর্ডারে ব্যাট করাতে পারেন। তার ভার্সিটিলিটিটা তিনি কিন্তু দারুণভাবে দেখিয়েছেন। সেটা গেল পয়েন্ট নাম্বার 1। এবং পারভেজ ইমন তার 6 হিটিং অ্যাবিলিটিটা কতটুকু ভালো আছে, তিনি তার পাওয়ার হিটিংটা কতটুকু ভালো আছে, সেটার ব্যাপারে তো মোটামুটি আপনাদের সবারই একটা ধারণা হয়ে গেছে এবং সেটা এখন শুধু দেশের গণ্ডি না, দেশের গণ্ডির বাইরেও মানুষজন রেকগনাইজ করা শুরু করেছে, যেটা খুবই খুবই পজিটিভ একটা দিক। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে পারভেজ ইমনের উইকেট কিপিংটা। তিনি আসলে এত ভালো মানের একজন উইকেট কিপার সেটা কিন্তু আমরা আসলে টের পাইনি। ডোমেস্টিক ক্রিকেটে করেছেন তিনি কিছুটা, তবে এবারের বিপিএলে তিনি যখন সিলেট টাইটান্সের উইকেট কিপিং এর দায়িত্বটা নিয়েছেন, তার পারফরমেন্সটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে তিনি কতটা ন্যাচারাল লেগেছিল তাকে এই এই উইকেট কিপিং পজিশনটাতে। সুতরাং পারভেজ হোসেন ইমন শুধুমাত্র একজন ওপেনার হিসাবে আমরা চিনতাম, তিনি কিন্তু সেই তকমাগুলোকে আস্তে আস্তে ব্রেক ডাউন করে দিচ্ছেন, ভেঙে দিচ্ছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে আমি শুধু ওপেনার নই, আমি মিডল অর্ডারও ব্যাট করতে পারি, প্লাস আমি তোমার টিমের মেইন উইকেট কিপারও হতে পারি একটা টি-20 ম্যাচের জন্য। অবভিয়াসলি তাকে আপনি টেস্টের আদলে বা ওডিআই এর 50 ওভার কিপিং এর জন্য হয়তো ভাববেন না, বাট 20 ওভার কিপিং করে দেওয়ার জন্য এবং ভালো কোয়ালিটির কিপিং এর জন্য আপনি তার উপর ভরসা রাখতেই পারেন। সেই প্রমাণ তিনি এবারের বিপিএল এ রেখেছেন। এবারের বিপিএলটা তার উপর অনেক বড় ইম্প্যাক্ট রেখেছে আমার মনে হয় এবং এই কারণে এই পিএসএল এর দলগুলো তারা কিন্তু তার উপর চোখ রেখেছিল এবং শেষ পর্যন্ত লাহোর কালান্দার্স তাকে দলে ভিড়িয়েছে, যে দলের ক্যাপ্টেন শাহিন আফ্রিদিও বিপিএল খেলতে এসেছিলেন। তিনিও হয়তো দেখেছেন কেমন করছেন পারভেজ ইমন, তার পারফরমেন্সেসগুলো ফ্লুক ছিল না, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এবং সে কারণেই তাকে নেওয়া হয়েছে। এবং পারভেজ ইমনকে যারা ভাবছেন যে তিনি আসলে ব্যাকআপ হিসেবে গিয়েছেন বা লাহোর কালান্দার্সে তিনি খুব একটা ম্যাচ টাইম পাবেন না, আমার কাছে তো মনে হয় যে তিনি ব্যাকআপ প্ল্যান না, তিনি মূল প্ল্যানেরই অংশ। লাহোর কালান্দার্স তারা 3বারের পিএসএল চ্যাম্পিয়ন, রেকর্ড 3বারের পিএসএল চ্যাম্পিয়ন, তারা যেহেতু একজনকে দলে ভেড়াচ্ছে, নিশ্চয়ই একটা বড়সড় পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দলে ফেরেছে। এবং পারভেজ ইমন আমার মনে হয় মুস্তাফিজ বা সিকান্দার রাজার মতোই এই লাহোর কালান্দার্স দলটার খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হতে যাচ্ছেন এবারের পিএসএলে। আশা করব তার স্বাভাবিক খেলাটা তিনি খেলবেন এবং দলকে সার্ভিস যতটা না দেবেন, নিজেরও স্টেক্সটা হায়ার করতে পারবেন। বাংলাদেশের ব্যাটারদের যে একটা দুর্নাম রয়েছে ফ্র্যাঞ্চাইজি লেভেল ক্রিকেটে, সেটা তিনি অন্তত দূর করতে সাহায্য করবেন। বহুদিন পর একজন প্রপার বাংলাদেশি ব্যাটারকে একটা লম্বা রান আমরা পেতে দেখবো হয়তো পিএসএল এর এই আসরে, পারভেজ ইমন যখন লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। বিগ বিগ কংগ্রাচুলেশনস টু পারভেজ হোসেন ইমন। আশা করি আজকের ম্যাচ থেকেই তার পিএসএল এর এই নতুন যাত্রাটা শুরু হবে এবং তিনি তার আসল যেই কারিশমাটা রয়েছে, তিনি আসলে কতটুকু ভালো মানের একজন টি-20 প্লেয়ার, সেটা প্রমাণ করার একটা মঞ্চ হয়তো এই পিএসএল এর মাধ্যমেই পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে পারভেজ ইমনকে নিয়ে আপনাদের আসলে কি মতামত, তিনি কতটুকু সফল হবেন সেটা নিয়ে আপনারা কমেন্ট করে দিতে পারেন। সেই সাথে তিনি আসলে ডিজার্ভ করেন কিনা বাংলাদেশের আরও একজন ব্যাটার হিসেবে একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগে যে সেখানের একজন মেইন ব্যাটার হিসেবে খেলা বা মেইন ব্যাটার উইকেট কিপার রোলটা প্লে করা, সেটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।